হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের ট্রান্সফরমেশনের উপরে বেশ কয়েকটি ছোট ছোট ক্লাস নিয়েছি। আজকে আমরা বলেছি যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ধারাবাহিক আলোচনা করব, অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাস হবে ট্রান্সফরমেশন সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে সিম্পল। তার আগে আমরা যে এতদিন আলোচনা করেছি তার আমরা ধারাবাহিক আলোচনাটা তুলে ধরব, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনায়াসে করতে পারবো। অথবা একটা সেন্টেন্সকে আমাদের করতে বলেছে সিম্পল, আমরা সেটাকে হয়তো সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, কিন্তু এটা সত্য যে আমরা সাথে সাথে তার কম্পাউন্ড কি হবে সেটাও কল্পনা করতে পারবো। বন্ধুরা, এই কথাটা আমি এই কারণে বলছি, যখন তুমি ফ্রি রাইটিং লিখবে তখন তো তোমাকে একসাথে বসে অনেক দিকে কল্পনা করতে হবে। সেক্ষেত্রে কি করে তুমি এত ডিরেকশন মানবে? সুতরাং যখন তোমার যেই দিকে যেতে ইচ্ছে করে সেন্টেন্সটা মনে করতে পারছো আর তাতেই লিখতে শুরু করবে, তাহলে তোমার এই তুলনামূলক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটা বলবো, আমরা আলোচনা আমাদের আজকে হবে সিম্পল কমপ্লেক্স এবং সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স এর তুলনামূলক আলোচনা। এই তুলনামূলক আলোচনার পরেই আমরা আমাদের মূল কাজে ফিরে যাব। ভিউয়ার্স, কাজটাতে তোমরা এমন সূক্ষ্মভাবে ধৈর্য সহকারে দেখবে, তাহলে আমার বিশ্বাস তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের কাছে মাত্র 3টি ক্লাসে উধাও হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি, যদি তোমরা এই ক্লাসটা বিগত ক্লাসগুলো করে থাকো, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে, তাহলে এটা তোমরা না টেনে দেখবে। আর এই ভিডিওতে আজকে যারা নতুন রয়েছে আমি তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে, অথবা বলবো এই ভিডিও দেখার আগে তুমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আমি দিয়ে রেখেছি তার পূর্ববর্তী 3টি ভিডিওর, একটি হলো কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করা যায়, একটি হলো কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায় অথবা কিভাবে অনর্গল কম্পাউন্ড সেন্টেন্স গঠন করবে, এবং শেষটা হলো কিভাবে অনর্গল কমপ্লেক্স সেন্টেন্স গঠন করব। ভিউয়ার্স, দয়া করে তোমরা যারা নতুন রয়েছে তারা ডেসক্রিপশন বক্স থেকে আগে সেই 3টা লিঙ্ক ভিডিওটি দেখে তারপর তোমরা এখানে আসো, তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করার আগে বলবো, যদি ভিডিওটি দেখতে দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমেই তোমার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমাদের তুলনামূলক আলোচনাতে আমরা প্রথমেই লিখে রেখেছি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আগের আলোচনাতে দেখিয়েছি কনজাংশনের কথা যদি বলি, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না। কনজাংশন থাকে না বলেই সেখানে একটি মাত্র ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন আছে, অর্থাৎ এই কনজাংশন শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন আছে, ওই কনজাংশন সবসময় মাঝে বসে। এখন সাবজেক্ট সম্পর্কে যদি আলোচনা করি তাহলে দেখব সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা হতে পারে অথবা দুটো হতে পারে, আর কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুটো হতেই হবে। কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট একটা হতে পারে অথবা দুটো হতে পারে। এখন ভিউয়ার্স, একটা অথবা দুটো মানে কি? অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে তুমি যে কনজাংশনটা ব্যবহার করবে তার নিয়ম হলো, কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে দ্বিতীয়টি বাদ দিতে হবে। একই সাথে ভার্বের কথা যদি বলি সেক্ষেত্রেও আমরা এই নীতি অনুসরণ করব। এখন যদি আমরা ভার্বের কথা বলি, সিম্পল সেন্টেন্সে কেবলমাত্র একটা ভার্ব থাকে,
কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব একটাও হতে পারে, দুইটাও হতে পারে। এখন প্রশ্ন হলো ভিউয়ার্স, একটা কখন হবে? আমরা তো জানি একটা কনজাংশন থাকা মানেই একটা সেন্টেন্সে দুটি ভার্ব থাকা। তাহলে সেই আগের কথাই আবার বলছি, অর্থাৎ কম্পাউন্ডের অ্যান্ড, বাট, অর এই কনজাংশন মাঝে বসানোর পরে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় প্রথম সাবজেক্টের মতো, তাহলে দ্বিতীয়টা বাদ যাবে। প্রথম সেন্টেন্সের ভার্ব এবং দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব যদি একই হয়, তাহলে দ্বিতীয়টা বাদ যাবে। যেমন আমি যদি বলি হি ইজ পুর, এটা আমি বললাম একটা সেন্টেন্স, তারপরে বললাম বাট। আমি যদি বলি হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, তাহলে তোমরা খেয়াল করো হি ইজ এখন আমার লিখতে হবে না বাটের পরে, কারণ বাটের পরে আমার হি আর ইজ তার আগের সাবজেক্ট আর ভার্বের সাথে মিলে গেল। সে কারণে আমি সঠিক উত্তরটা হবে হি ইজ পুর বাট অনেস্ট। অবজেক্টের কথা যদি বলি, অবজেক্ট সম্পর্কে আসলে কোনো কথাই নেই। এখানে এক বা একাধিক অবজেক্ট হতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্সে অবজেক্ট এক হতে পারে, একাধিক হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, একাধিক হইতে পারে। আবার কম্পাউন্ড সেন্টেন্সে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, একাধিক হতে পারে। অর্থাৎ অবজেক্ট না হলেও সেন্টেন্স হয়। সুতরাং অবজেক্ট নিয়ে আমাদের তেমন কোনো টেনশন নেই। তাহলে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি কনজাংশন, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। এখন যদি আমরা কনজাংশনের কথা বলি, কনজাংশনের কথা বললে আমরা প্রথমেই বলবো সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন নেই, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকে, আর কনজাংশন একটি ব্যবহার করা মানেই দুটি ভার্ব, আর সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকে না বলেই কেবল একটি ভার্ব থাকে। যদি কমপ্লেক্স সেন্টেন্সের ভার্ব কনজাংশন নিয়ে কথা বলি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হতে পারে সিন্স অথবা এজ। অর্থ হবে যেহেতু, হোয়েন যখন, এই হোয়েন কিন্তু হোয়াইলে বসতে পারে। ইফ যদি, ইফযুক্ত সেন্টেন্স হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। তাহলে ইফ অর্থ যদি, ইফযুক্ত সেন্টেন্সে যদি আমি নেগেটিভ ইউজ করি তাহলে সেইটা আবার আনলেস হয়ে যায়। সুতরাং ইফ আর আনলেস একই কথা। বসতে পারে সো দ্যাট যাতে, সো প্লাস ডট ডট দ্যাট, অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এতই যে। বসতে পারে বিকজ, বসতে পারে হু, হুইচ, হোয়াট, হোম, হুজ, হোয়ার, অর্থাৎ ডব্লিউএইচ কোশ্চেন। আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই তিনটি। এখন আমরা কনজাংশনের অবস্থান সম্পর্কে বলবো, অর্থাৎ কনজাংশন বসে, সিম্পল সেন্টেন্সে কনজাংশন নাই তাই বসে না, কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন আছে, শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। ভিউয়ার্স, আমি তোমাদের সুবিধার জন্য যে কয়েকটাতে কমপ্লেক্সে গোল দাগ দেব, সে কয়েকটা সেন্টেন্স কনজাংশন শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। আর বাকি যেই কনজাংশনে আমি দাগ দেব না, গোল দাগ, তোমার বুঝতে হবে সে কয়েকটা কনজাংশন অবশ্যই মাঝখানে বসে। তাহলে সিন্স, এজ এই দুইটির অর্থ একই, যেহেতু, এই কনজাংশন শুরুতেও মাঝে বসে। আর হোয়েন এই কনজাংশন শুরুতে মাঝে বসে। ইফ শুরুতে বা মাঝে বসে। আনলেস শুরুতে বা মাঝে বসে। তাহলে আমরা দেখতে পেলাম শুরুতে বা মাঝে বসা কনজাংশন হলো সিন্স, এজ, হোয়েন, ইফ, আনলেস। আবার আরও দুইটি কনজাংশন আছে, সেই দুটি কনজাংশন হলো, একটি হলো দো এবং আরেকটি হলো অলদো। এই মোট 60টি কনজাংশন শুরুতেও বসে অথবা মাঝেও বসে। তবে এই কনজাংশন যদি শুরুতে বসে তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লেখার পরে কমা দিতে হবে, তারপরে আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখতে হবে। তাহলে এখন আমরা যদি
আর বাকি যে কনজাংশনগুলোর কথা বলছি, গোলদাগ দেওয়া হয়নি, সেই কনজাংশনগুলো সব সময় মাঝে বসে, সব সময় মাঝে বসে। আর এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে কেবল একটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে কেবল একটি ভার্ব থাকে। তাহলে সেন্টেন্স যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে, তাহলে কমপ্লেক্সে দুটি ভার্ব থাকবে, সেখানে তুমি কোন ভার্ব নষ্ট করবে? ভিউয়ার্স, তোমার সুবিধার জন্য বলছি, সিন যে সকল কনজাংশন শুরুতে আর মাঝে বসে, তাদের ক্ষেত্রে তাদের ডান পাশের প্রথম ভার্বটা যেই সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সটাকে প্রথম সেন্টেন্স ধরতে হবে, আর কমপ্লেক্স করতে গেলে সেই সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে। অর্থাৎ যে সকল কনজাংশন শুরুতে বা মাঝে বসে, তাদের ক্ষেত্রে তাদের ডান পাশের সেন্টেন্স প্রথম সেন্টেন্স, আর সেই প্রথম সেন্টেন্স থেকে ভার্বটা নষ্ট হবে। অর্থাৎ আমি তোমাদেরকে যদি বলি এই হলো সিনস, এই সিনস শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, তাহলে এই প্রথম সেন্টেন্স কমা দ্বিতীয় সেন্টেন্স, তাহলে ভার্ব নষ্ট হবে, এই প্রথম সেন্টেন্সের ভার্ব নষ্ট হবে সিম্পল করতে গেলে। আবার যদি এই সিনস মাঝখানে বসে, তাহলে তোমাকে ধরে নিতে হবে প্রথম সেন্টেন্স হলো এইটা, তাহলে এই ভার্বটা নষ্ট হবে। অর্থাৎ এদের ডান পাশের সেন্টেন্স হলো প্রথম সেন্টেন্স, আর সেই সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হবে সিম্পল করতে গেলে। আর যে সকল কনজাংশন মাঝে বসে, তাদের ক্ষেত্রে তাদের পরের ভার্বটা নষ্ট হবে। অর্থাৎ সো দ্যাট, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, হু ইজ দ্যাট, এদের পরে যে ভার্ব থাকবে সিম্পল করতে গেলে সেই ভার্বটা নষ্ট হবে। আর এদের ক্ষেত্রে এদের বাম পাশের সেন্টেন্স প্রথম সেন্টেন্স, এদের ডান পাশের সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স। এখন যদি কনজাংশন সম্পর্কে বলি, তাহলে অ্যান্ড, বাট, অর, এই তিনটি কনজাংশন অবশ্যই মাঝে বসে, এই তিনটি কনজাংশন অবশ্যই মাঝে বসে। এখানে মাঝে বসে বলেই আমরা আর কোনো কমা ব্যবহার করব না। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন যদি শুরুতে বসে তাহলে মাঝে কমা বসে, কনজাংশন যদি মাঝে বসে তাহলে আর কোনো কমা বসে না। এখন আমরা আলোচনা করব কনজাংশন কমার কথা। অর্থাৎ প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হলে কমা বসে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট হলে কমা বসে না। এটা সিম্পলের ক্ষেত্রে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে কনজাংশন প্রথমে বসলে প্রথম সেন্টেন্স এর পরে, অর্থাৎ মাঝে কমা বসে, কিন্তু কনজাংশন মাঝে বসলে কোনো কমা বসে না। এইবার কম্পাউন্ডের কথা বলবো। কনজাংশন মাঝে বসে বলে কোনো কমা বসে না। এখন আমাদের আলোচনা হবে ভার্ব নষ্ট। কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে ভার্বটা নষ্ট করব? অর্থাৎ সেই সেন্টেন্সটা কমপ্লেক্স থেকে আসুক আর কম্পাউন্ড থেকে আসুক, সেখানে তো দুটি ভার্ব থাকবে, তাহলে কিভাবে নষ্ট করব? ভিউয়ার্স, আমরা ভার্বটা নষ্ট করব যদি সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তাহলে তার প্রত্যেকটার পরিবর্তে আমরা বিং লিখব, তাহলেই ভার্বটা নষ্ট হয়ে যাবে। আবার ভার্বটা যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটা থাকে, তাহলে এই তিনটার পরিবর্তে আমরা হ্যাভিং লিখব, তাহলে ভার্ব নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো মূল ভার্ব থাকে, সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি লিখলে আমাদের ভার্বটা নষ্ট হয়ে যাবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব নষ্ট করতে হয় না, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে যেহেতু একটা কনজাংশন বসবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব নষ্ট করতে হয় না, কারণ যেহেতু কনজাংশন থাকবে দুটি ভার্ব নষ্ট করতে হবে। তবে একটু আগে আমি বলেছি একটা ভার্ব থাকবে, অর্থাৎ দ্বিতীয় ভার্ব বসাতে হয় না, সেটা তো নিয়মের কারণে বসাতে হয় না, আসলে কিন্তু সেখানে ভার্ব আছে। এখন আমাদের ভার্ব নষ্টের পরে আমরা আলোচনা করব ভার্ব নষ্টের পরে আমরা আলোচনা করব যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ সিম্পল করার জন্য ব্যবহৃত হয়,
সিম্পল সেন্টেন্সে বাই ব্যবহার করা হয়। আমরা জানি বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তোমরা যারা বাইয়ের পরে ভার্বটা কি হবে তাদেরকে আমি বলছি, তোমরা রাইট ফর্ম ভার্বস ওই অংশ দেখবা, সেখানে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আমরা যে সূত্রগুলো লিখে রেখেছি সেখানে 25 নম্বর সূত্রটাতে বাই লেখা আছে এবং সেখানে 60টি শব্দ আছে, বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট বাই। তাহলে সিম্পল সেন্টেন্সে বাই ব্যবহৃত হয়। বাই কখন ব্যবহৃত হয়? যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে বাই ব্যবহৃত হয়। উইদাউট কখন ব্যবহৃত হয়? যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। অর্থাৎ ইফযুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা বাই ব্যবহার করব, পজিটিভ হলে বাই ব্যবহার করব, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি দেব। ইফযুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে উইদাউটের পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু আর টু পজিশন তাদের একই। তাহলে ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, তাহলে ভার্ব নষ্ট হয়ে যাবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে এবং সেটার নাম তো হলো ইনফিনিটিভ। অ্যাট দ্য এজ অফ ব্যবহার করব, এটা বয়স বোঝানোর জন্য। ইন অথবা ডিউরিং ব্যবহার করব সময় অথবা ঋতুকে প্রকাশ করার জন্য, সময় অথবা ঋতুকে প্রকাশ করার জন্য। অ্যাট দ্য এজ অফ ব্যবহার করব বয়স প্রকাশ করার জন্য। বিকজ অফ ব্যবহার করব কারণ প্রকাশ করার জন্য। ইনস্পাইট অফ ব্যবহার করব সত্ত্বেও ব্যবহার করার জন্য, সত্ত্বেও বুঝাতে। ইনস্পাইট অফ এবং ডেসপাইট একই কথা, তবে ইনস্পাইটের পরে অফ বসে কিন্তু ডেসপাইটের পরে অফ বসে না, দুইটাই হলো সত্ত্বেও বোঝানোর জন্য আমরা ব্যবহার করব। কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন এর ক্ষেত্রে আমরা বলবো কনজাংশন ছাড়া কোনো ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয় না। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে কোনো ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হবে না, কারণ যেহেতু সেখানে কোনো কনজাংশন, তাদের নির্ধারিত কনজাংশন আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলবো, একই কথা বলবো, কনজাংশন ছাড়া কোনো ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয় না, কারণ তাদের নির্ধারিত অর্থাৎ সিলেক্টেড কনজাংশন আছে। এখন আমাদের আলোচনার শেষ ধাপ, এই অংশটা তোমাকে ভালোভাবে শিখতে হবে, তাহলে আগামী দিন আমরা যখন ট্রান্সফরমেশন শুরু করব সূত্র দিয়ে, তাহলে তোমাদের খুব কোনো ব্যাগ পেতে হবে না। অর্থাৎ যারা সূত্র মুখস্থ রাখতে পারবে না, এই চারটাই তাদের জন্য প্রধান হয়ে দেখা দেবে। তো ভিউয়ার্স, এখানে আমাদের এই ঘরটা হলো সিম্পল সেন্টেন্সের, এইটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের, এইটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের। আমরা কনজাংশনগুলো দেখেই বুঝতে পারি। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বাট, অর, অ্যান্ড এই তিনটি কনজাংশন দেখিয়েছি। কমপ্লেক্স সেন্টেন্সে দো, অলদো। প্রশ্ন হলো বাট একদিকে হাবোধক একদিকে নাবোধক প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, অ্যান্ড কিন্তু উভয় পাশে হাবোধক প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ দুই দিকে সেন্টেন্সটা হাবোধক হবে। আর দো, অলদো একদিকে হাবোধক একদিকে নাবোধক ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। আর ইনস্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট এইটাও একদিকে হাবোধক একদিকে নাবোধক প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে ভিউয়ার্স, যদি একদিকে হাবোধক আর একদিকে নাবোধক হয় তাহলে এদের তিনটার চরিত্র একই ধরনের, যার কারণে আমি এইভাবে দাগটা কেটে দিয়েছি। অর্থাৎ যদি তোমার দো, অলদো দ্বারায় কোনো সেন্টেন্স থাকে, সেটাকে যদি ট্রান্সফর্ম করে তোমাকে ব্র্যাকেটে সিম্পল করতে বলে, অর্থাৎ মেক ইট সিম্পল, তখন তুমি সেই সেন্টেন্সটা ইনস্পাইট অফ দিয়ে সিম্পল করবে অথবা ডেসপাইট দিয়ে সিম্পল করবে। তবে ইনস্পাইটের পরে অফ দেবে, কিন্তু ডেসপাইটের পরে অফ দেবে না। আর সেই দো, অলদো যুক্ত সেন্টেন্সটাকে যদি তোমাকে কমপ্লেক্স করতে বলে, তুমি বাট দিয়ে ব্যবহার করবে, বাট ব্যবহার করবে এবং সেই বাট মাঝখানে বসে। দো, অলদো তুমি শুরুতেও ব্যবহার করতে পারো, মাঝেও ব্যবহার করতে পারো, সেটা তোমার মতো করে। তবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করার সময় খেয়াল রাখবে এদের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না, এদের পরে পসেসিভ ফর্ম বসে। তাহলে ভিউয়ার্স, যে পসেসিভ ফর্মটা যে বসাবা, সেই পসেসিভ ফর্মগুলো তোমাদের জেনে নিতে হবে। তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো ভিডিওর শিরোনামটা হলো কোথায় কোথায় নাউন বসে। সেই ভিডিওর শেষ অংশে আমাদের একটা চার্ট দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা উইদাউটের কথা বলবো। আমরা বলেছিলাম উইদাউট
ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ অথবা আনলেস হইলে উইদাউট ব্যবহৃত হয়, তাহলে ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ যেই কথা, আনলেসের ভিতরে লেস কথাটা এমনিতেই নেগেটিভ, আর অরও নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে 3টা পেয়ে যাই, উল্টাভাবে 6টা পেয়ে যাই। এইখানেও একই অবস্থা, অর্থাৎ যদি ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ থাকে অথবা আনলেস থাকে, আমরা বুঝবো যে সেটা ইফ থাকার জন্য, আনলেস থাকার জন্য সেন্টেন্সটা কমপ্লেক্সে রয়েছে। তাহলে যদি আমাদেরকে সিম্পল করতে বলে, আমরা উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, আর সেই কনজাংশনটা বাদ দিয়ে দেব। তাহলে উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি অবজেক্ট কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে আমরা সিম্পল গঠন করব। এখন আনলেস থাকুক আর ইফযুক্ত সেন্টেন্স নেগেটিভ থাকুক, তাহলে আমরা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব সিম্পল, আর সেটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা অর দিয়ে ব্যবহার করব। এখন অর কোথায় বসে? মাঝখানে বসে। এইবার আমরা সিন্স এজ, এই দুটির অর্থ এক, তাই একসাথে রাখা হয়েছে। যদি সিন্স অথবা এজ থাকে, যদি সেটাকে আমাদের সিম্পল করতে বলে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি। যদি এমিজ আর ওয়াজ আর থাকে, তাহলে আমাদের বিং ব্যবহার করব, এমিজ আর বাদ দিয়ে দেব। যদি হ্যাজ হ্যাভ হ্যাড থাকে, তাহলে হ্যাভিং ব্যবহার করব। ভিউয়ার্স, এরপরে আর কোনো ভার্ব সেন্টেন্সে থাকে না এই 3 ধরনের ছাড়া। তাহলে প্রশ্ন হলো কোন সেন্টেন্স থেকে আমরা ভার্বটা নষ্ট করব? আমরা আগেই বলেছি যে সকল কনজাংশন শুরুতে অথবা মাঝে 2 জায়গায় বসতে পারে, তাদের ক্ষেত্রে তাদের ডান পাশে যেই সেন্টেন্স আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাদের ডান পাশে যেটা থাকবে সেই ভার্বটা আমরা নষ্ট করব। সেই ভার্বটা যদি মূল ভার্ব থাকে তাহলে আইএনজি লিখব, সেই ভার্বটা এমিজ আর ওয়াজ আর থাকলে বিং লিখব, সেই ভার্বটা হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং লিখব। একইভাবে সেই সিন্স অথবা এজযুক্ত সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। এখন প্রশ্ন হলো, মনে রাখতে হবে সিন্স অথবা এজের ক্ষেত্রে 2টা সাবজেক্ট থাকতেই হবে, কিন্তু সেই 2টা সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে কম্পাউন্ডে গেলে আমরা প্রথম সাবজেক্টটা লেখার পরে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পরে দ্বিতীয় সেন্টেন্সে আমরা ভার্ব প্লাস অবজেক্ট লিখব। আমরা কিন্তু আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট লিখব না। আর সাবজেক্ট 2টা যদি 2 রকম হয় তাহলে 2টিই আমরা ব্যবহার করব। এখন যদি এন্ড থাকে, তাহলে আমাকে যদি সিম্পল করতে হয় তাহলে আমি বলবো ভার্বের সাথে আইএনজি দিয়ে করব, বিং বা হ্যাভিং দিয়ে করব। এন্ড থাকলে যদি কমপ্লেক্স করতে হয় সিন্স এজ দিয়ে করব। আবার একইভাবে ভার্বের সাথে আইএনজি থাকলে, বিং বা হ্যাভিং থাকলে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে সিন্স বা এজ দিয়ে করব। যদি সেটাকে কম্পাউন্ড করতে হয় তাহলে এন্ড দিয়ে করব। তাহলে আমরা এইভাবে ঘুরে ফিরে দেখতে পারি। এখন যদি বিকজ থাকে, আমরা জানি সিন্স এজ যেই সেন্টেন্সটা আমরা তৈরি করি সেই সিন্স এজ শুরুতে অথবা মাঝে বসে, আর সেই সেন্টেন্সটাকেই যদি আমরা বিকজ দিয়ে প্রকাশ করতে যাই তাহলে সেই বিকজ মাঝখানে বসে। কিন্তু কথা হলো ভিউয়ার্স, সিন্স অথবা এজ আর বিকজ একই অর্থ প্রকাশ করলেও সিন্স এজ শুরুতে অথবা মাঝে বসে, কিন্তু বিকজ সবসময় মাঝে বসে। তাহলে বিকজের ক্ষেত্রে কি হবে? বিকজের ক্ষেত্রে বাম দিকের সেন্টেন্স হবে প্রথম সেন্টেন্স আর ডান দিকের সেন্টেন্স হবে দ্বিতীয় সেন্টেন্স। কিন্তু বিকজের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করতে হবে। আমি যদি সিন্স অথবা এজ দিয়ে একটা সেন্টেন্সের উদাহরণ দেই তাহলে হবে অ্যাজ হি ইজ ইল, অথবা সিন্স হি ইজ ইল কমা হি ক্যান নট গো টু কলেজ। এইটাকে যদি আমি সিন্স এজ ব্যবহার না করে বিকজ দিয়ে প্রকাশ করতে যাই, আমি এখানে বলেছি হি ক্যান নট গো টু কলেজ। যখন আমি সিন্স অথবা এজ ব্যবহার করেছি, আমি শেষ সেন্টেন্সটা বলেছি হি ক্যান নট গো টু কলেজ। কিন্তু এখন আমি কি করব? আমি যদি বলি বিকজ হি ক্যান নট গো টু কলেজ তাহলে হবে না, অর্থাৎ আমাকে লিখতে হবে সেইটা শুরুতে লিখতে হবে, অর্থাৎ হি ক্যান নট গো টু কলেজ বিকজ হি ইজ ইল। অর্থাৎ আমার এই প্রথম সেন্টেন্সটা হলো দ্বিতীয় সেন্টেন্স, আর আমি যেটাকে দ্বিতীয় সেন্টেন্স বলেছি সেটা হয়ে গেল প্রথম সেন্টেন্স। তো ভিউয়ার্স, আমার এখন কোনটা নষ্ট করতে হবে? আমার আবারও প্রথম সেন্টেন্স নষ্ট করতে হবে। অর্থাৎ বিকজ আর সিন্সেস একই জিনিস হলেও সিন্সের পরে যে ভার্ব থাকে সেটা নষ্ট করতে হবে, আর বিকজের পরে যেটা আসলে সেটা প্রথম সেন্টেন্স। তাহলে এখন বিকজ থাকলে যদি কম্পাউন্ড করতে হয় আমরা এন্ড দেব, বিকজ বসে মাঝখানে, এন্ডও বসে মাঝখানে,
তাহলে বিকজ থাকলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। একই রকম সাবজেক্ট হলে কম্পাউন্ডে গেলে আমরা দ্বিতীয় সাবজেক্ট লিখব না, ভার্ব একই রকম হলে দ্বিতীয় ভার্ব লিখব না। এখন সেই বিকজ থাকলে যদি সিম্পল করতে হয় তাহলে সেই প্রথম সেন্টেন্সের ভার্ব থেকে এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং ব্যবহার করব, ভার্ব নষ্ট করে দেব। মূল ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং ব্যবহার করব, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং ব্যবহার করব, তাহলে ভার্ব নষ্ট হয়ে যাবে। তাহলে সিন্স অ্যাজ বিকজ এদের অবস্থান একই ধরনের, কম্পাউন্ড হয় অ্যান্ড দিয়ে, আর বিং হ্যাভিং মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে সিম্পল হয়। এভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখব। তাহলে যদি সিন্স থাকে তাহলে বিং হ্যাভিং ভার্বের সাথে আইএনজি দিয়ে করব। এখন প্রশ্ন হলো আমাদের কাছে রয়ে গেল সো দ্যাট আর সো ডট ডট দ্যাট অথবা সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট। এখন আমরা জানি সো দ্যাট মাঝে বসে, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কুড বসে। সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট এইটাও মাঝে বসে, এইটার পরে ক্যান কুড বসে। এইটাকে যদি সিম্পল করতে হয় তাহলে সো দ্যাটের জায়গায় আমি টু লিখব, আর টু এর পরে দ্বিতীয় সেন্টেন্স থেকে অর্থাৎ সো দ্যাটের পরের সেন্টেন্স থেকে বা সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাটের পরের সেন্টেন্স থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট লিখব, তার আগে সব কিছু বাদ দিয়ে দেবো ওই সেন্টেন্স থেকে। অর্থাৎ আমরা জানি টু এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি যদি বলি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, আমি এটাকে সিম্পল করলে হবে হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট অথবা টু মেক এ গুড রেজাল্ট। এখন সেই সো দ্যাট থাকলে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে সো দ্যাটের জায়গায় অ্যান্ড লিখব অথবা দ্যাটের জায়গায় অ্যান্ড লিখব, কিন্তু ঠিকই দুই দিকের সাবজেক্ট এক হলে দ্বিতীয়টা বাদ দেব, এবং আমরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি। এবার ভার্বের সাথে আইএনজি অর্থাৎ হু ইজ দ্যাট, এই সম্পর্কে আমরা বলবো। আমরা জানি এগুলো রিলেটিভ প্রোনাউন, সব সময় মাঝখানে বসে। এদের বাম পাশের সেন্টেন্স প্রথম সেন্টেন্স, এদের ডান পাশের সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স। তাহলে হু ইজ দ্যাট এই তিনটাকে যদি সিম্পল করতে হয় তাহলে তাদের পরে যে ভার্ব থাকবে, এই হু ইজ দ্যাটের পরে সাবজেক্ট বসে না, ভার্ব বসে। তাহলে তাদের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা নষ্ট হবে। বাম দিকের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা ঠিকই থাকবে হু ইজ দ্যাটের বাম দিকে। তাহলে সিম্পল করতে বললে বাম দিকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পরে হু ইজ দ্যাট কেটে দিয়ে আমরা হু ইজ দ্যাটের পরে যে ভার্ব আছে, যদি এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং লিখব, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং লিখব, মূল ভার্ব থাকলে আইএনজি লিখব, আর অবজেক্ট লিখে দেব। তাহলে ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা সব সময় প্রথম সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করছি, কিন্তু সো দ্যাটের ক্ষেত্রে, সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাটের ক্ষেত্রে, হু এর ক্ষেত্রে, হুইসের ক্ষেত্রে, দ্যাটের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সেন্টেন্স থেকে ভার্ব নষ্ট করব। অর্থাৎ এদের পরের যেই ভার্ব থাকে সেই ভার্বটা নষ্ট করব সিম্পল করার জন্য। তাহলে সেই ভার্বটা যদি মূল ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হ্যাভিং। ভিউয়ার্স, এখন যদি হু ইজ দ্যাট থাকে কোথায় আছে? মাঝখানে বসে এরা। এদেরকে যদি সিম্পল করতে হয় তাহলে অ্যান্ড দিয়ে করব। অ্যান্ড কোথায় বসে? মাঝখানে। আর এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, হু ইজ দ্যাটের পরে কিন্তু ভার্ব বসে, সাবজেক্ট বসে না। কিন্তু অ্যান্ড দিয়ে লিখতে গেলে সেই সাবজেক্ট যদি দুই রকম হয় তাহলে কিন্তু আমরা সেটা লিখব অ্যান্ডের পরে। তাহলে কি দাঁড়ালো? ভার্বের সাথে আইএনজি বিং বা হ্যাভিং থাকলে আমরা সেটাকে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড দিয়ে করব, কমপ্লেক্স করতে গেলে হু ইজ দ্যাট দিয়ে করব। এখন প্রশ্ন হলো, হু তো ব্যক্তির পরিবর্তে বসে, হুইজ শিশু অথবা ইতর প্রাণীর পরিবর্তে বসে, দ্যাট বস্তুর পরিবর্তে বসে। এই কথাটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের শেষ ধাপ হলো হোয়েন, অর্থাৎ হোয়েন কমপ্লেক্সের কনজাংশন। হোয়েন দিয়ে অনেক সেন্টেন্স দেখা যায়, কিন্তু হোয়েন কমপ্লেক্সের কনজাংশনের কারণে যে কোথায় বসে? শুরুতেও বসে, মাঝেও বসে। যদি সেটাকে কম্পাউন্ড করতে হয় তাহলে অ্যান্ড দিয়ে করব। আর যদি সেটাকে সিম্পল করতে হয় তাহলে সেন্টেন্স যদি সময় অথবা ঋতুকে নির্দেশ করে, সময় অথবা ঋতুকে নির্দেশ করে, তাহলে আমরা ইন অথবা ডিউরিং ব্যবহার করব। ভিউয়ার্স, ইন বা ডিউরিংয়ের পরে যদি সন বুঝায় তাহলে সন লিখব, যদি ঋতু বুঝায় তাহলে ঋতু লিখব। তাহলে ওই সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব সব বাদ। আর যেমন আমি যদি একটা উদাহরণ বলি, হোয়েন ইট ইজ সামার, হোয়েন ইট ইজ সামার, অথবা যদি বলি হোয়েন ইট ইজ উইন্টার,
উই গেট ডেট জুস। তাহলে যখন শীতকাল আমরা খেজুরের রস পাই, তাহলে আমাকে এই যখন দ্বারা যখন ঋতুকে বোঝানো হয়েছে উইন্টার, আমি বলবো ইন উইন্টার অথবা ডিউরিং উইন্টার, তাহলে ইট ইজ বাদ। ইন উইন্টার অথবা ডিউরিং উইন্টার কমা উই গেট ডেট জুস। এখন হোয়েন যদি বয়স নির্দেশ করে, যেমন হোয়েন হি ওয়াজ 4 হি লিভড ইন লন্ডন, আমরা বলবো অ্যাট দ্য এজ অফ 4, অর্থাৎ হি ওয়াজ এ কথাটা বাদ। অ্যাট দ্য এজ অফের পরে সরাসরি আমরা বয়সটা লিখব, তাহলে অ্যাট দ্য এজ অফ 4 হি লিভড ইন লন্ডন। যদি সেটা সময় না বুঝিয়ে কারণ বোঝায়, যেমন হোয়েন হি ওয়েন্ট আউট, যখন সে বের হলো, হি লকড দ্য ডোর, সে দরজায় তালা দিল। এই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য এজ ওয়েন্ট আউট দ্বারা যে সময় না বুঝিয়ে আসলে চুরি হতে পারে সে কারণে সে তালা দিয়েছে, এই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম অফ লিখব। তাহলে অ্যাট দ্য টাইম অফের পরে আমরা সেই কারণটা লিখব, অর্থাৎ হোয়েন হি ওয়েন্ট আউট আমরা বলব অ্যাট দ্য টাইম অফ ওয়েন্ট আউট, অ্যাট দ্য টাইম অফ ওয়েন্ট আউট কমা হি লকড দ্য ডোর। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে ভিডিওতে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের পরবর্তী ভিডিও হবে কম্পাউন্ড থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করার জন্য সূত্র এবং সাথে সাথে এক্সাম্পল। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আমার বিশ্বাস এইভাবে তোমরা দেখার পরে অবশ্যই তোমরা অতি দ্রুত সেন্টেন্স গঠন করতে পারবে। তোমাদের ফ্রি রাইটিংয়ে উত্তর সমৃদ্ধি আসুক, সেই কামনাই করি। তো ভিউয়ার্স, ভালো থাকো। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। বা